আসসালামু আলাইকুম। লার্নিং গ্লোবাল ট্রেডের পক্ষ থেকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকে আমরা আলোচনা করব ড্রাফট এলসি চেক লিস্ট নিয়ে। অর্থাৎ আমরা যখন ব্যাংকের কাছ থেকে ড্রাফট এলসি পাই তখন সেই এলসির টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সঠিক আছে কি না, সব কিছু ঠিকঠাক আছে কি না, এই জিনিসগুলো কীভাবে চেক করব আমরা, এটা নিয়েই আজকে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো মূল আলোচনা শুরুর আগে আপনাদের সকলের উদ্দেশ্যে আমি জানাচ্ছি, যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো ড্রাফট এলসি চেকের জন্য আমাদেরকে প্রথমে যে বিষয়গুলো খেয়াল করতে হবে এটা হচ্ছে যে আসলে ড্রাফট এলসি মাস্ট বি চেকড কেয়ারফুলি বিফোর ফাইনাল ইস্যুয়েন্স টু অ্যাভয়েড কস্টলি অ্যামেন্ডমেন্টস। অর্থাৎ আপনি যখন ফাইনাল এলসি সাপ্লায়ারকে ইস্যু করে দিবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আবার একটা কস্ট বেয়ার করে আপনাকে এলসি অ্যামেন্ডমেন্ট করতে হবে। তো সেই কস্ট মিনিমাইজ করার জন্য, কস্ট কমিয়ে আনার জন্য আপনাকে অবশ্যই ড্রাফট এলসি ভালোভাবে চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ কিন্তু আপনাকে অ্যামেন্ডমেন্টের সম্মুখীন হতে হবে, এলসি অ্যামেন্ডমেন্ট করতে হবে। তো চূড়ান্তভাবে এলসি প্রেরণের আগে আপনি যে ড্রাফট এলসি খুব সতর্কভাবে যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একবার এলসি ইস্যু হয়ে গেলে সংশোধন সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল ব্যাপার হয়ে দাঁড়ায়। এজন্য আমরা অবশ্যই ড্রাফট এলসি পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে তারপর ফাইনাল এলসি ইস্যু করার ব্যবস্থা গ্রহণ করব। কিভাবে আসলে একটি আদর্শ এবং ব্যবহারযোগ্য ড্রাফট এলসি চেকলিস্ট আমরা ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করেছি এখানে। তো চলুন আমরা কোন বিষয়গুলো আসলে ভালোভাবে চেক করব একটা ড্রাফট এলসিতে সেগুলো আমরা দেখে নিই। জেনারেল ইনফরমেশন যেগুলো, যে এলসি নম্বর ঠিক আছে কি না, এবং এলসি ইস্যু ডেট, অর্থাৎ কোন ডেটে এলসিটা ইস্যু করা হয়েছে। তারপর এলসি টাইপ, অর্থাৎ এলসির ধরন, যে এটা কি ইরিভোকেবল এলসি, ট্রান্সফারেবল এলসি, সাইট এলসি, ইউজেন্স এলসি, কী ধরনের এলসি এটা, এই এলসি টাইপগুলো সঠিকভাবে উল্লেখ আছে কি না এলসিতে। তারপর ইউসিপি লেটেস্ট ভার্সন যেটা 600, সেটা এলসিতে উল্লেখ আছে কি না, এই জিনিসটা আমরা অবশ্যই খেয়াল করব এলসিতে, যে এই জিনিসগুলো এলসিতে সঠিকভাবে উল্লেখ করা হয়েছে কি না। এরপরে আমরা পার্টিস ডিটেইল, অর্থাৎ এলসিতে যে পক্ষসমূহ অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট, বেনিফিশিয়ারি, ইস্যুইং ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংক, কনফার্মিং ব্যাংক। অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট মানে যিনি ইম্পোর্টার, অর্থাৎ যিনি এলসি ইস্যু করেন, অর্থাৎ যিনি পণ্য ইম্পোর্ট করবেন, অ্যাপ্লিক্যান্ট। তারপর বেনিফিশিয়ারি হচ্ছে এক্সপোর্টার, অর্থাৎ পণ্যের সাপ্লায়ার যিনি। এরপর আছে ইস্যুইং ব্যাংক, সঠিকভাবে উল্লেখ আছে কিনা। তারপর ইস্যুইং ব্যাংক হচ্ছে অ্যাপ্লিক্যান্টের ব্যাংক, অর্থাৎ যিনি এলসি ইস্যু করবেন, যে ব্যাংক এলসি ইস্যু করে তাকে ইস্যুইং ব্যাংক বলা হয় এখানে। আর অ্যাডভাইজিং ব্যাংক বা কনফার্মিং ব্যাংক, অর্থাৎ এক্সপোর্টারের দেশে যে ব্যাংক এক্সপোর্টারকে বা সাপ্লায়ারকে অবহিত করবে যে তোমার নামে একটা এলসি এসেছে অমুক ইম্পোর্টারের কাছ থেকে। এদের ইনফরমেশনগুলো, এদের তথ্যগুলো এলসিতে সঠিকভাবে দেওয়া আছে কি না, এদের ঠিকানা, এদের অ্যাড্রেস এবং সব ইনফরমেশনগুলো যথাযথভাবে এলসিতে উল্লেখ আছে কি না, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর রয়েছে এলসি অ্যামাউন্ট অ্যান্ড কারেন্সি, অর্থাৎ কারেন্সি ইউএসডি, ইউরো বা জিবিপি, কোন কারেন্সিতে ফরেন এক্সচেঞ্জটা হচ্ছে আসলে, এই জিনিসটাও সঠিকভাবে উল্লেখ আছে কি না এটা আমাদেরকে দেখতে হবে। তারপর এলসি ভ্যালু, টোটাল অ্যামাউন্ট ঠিক আছে কি না, আমরা যে পারচেস অর্ডার দিয়েছিলাম
সাপ্লায়ারকে বা আমাদের যে সেলস কন্ট্রাক্ট হয়েছিল প্রোফর্মা ইনভয়েস, সে অনুযায়ী এলসিতে টোটাল ভ্যালু উল্লেখ আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। টলারেন্স ক্লজ, অর্থাৎ এলসিতে আমার যদি এরকম হতে পারে যে পণ্য কম বা বেশি সাপ্লাই, যদি সাপ্লায়ারের এন্ড থেকে যদি পণ্য কম বা বেশি আসে, এর জন্য এলসিতে একটা টলারেন্স লিমিট থাকে। তো এই টলারেন্স লিমিটটা 5% থেকে 10%, এটা সঠিকভাবে উল্লেখ আছে কিনা এলসিতে এটা আমাদেরকে দেখতে হবে। তারপর ইউনিট প্রাইস এবং টোটাল ভ্যালু সঠিকভাবে উল্লেখ আছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল রাখতে হবে। তারপর ডেসক্রিপশন অফ গুডস, পণ্যের বিবরণ, পণ্যের নাম, প্রোডাক্ট নেম, অর্থাৎ আমি কি পণ্য আমদানি করছি অ্যাজ পার প্রোফর্মা ইনভয়েস অনুযায়ী, অর্থাৎ প্রোফর্মা ইনভয়েসে প্রোডাক্টের নাম ঠিক যেভাবে উল্লেখ ছিল সেভাবেই ক্যাসিতে উল্লেখ করতে হবে। এরপর এইচএস কোড, অর্থাৎ পণ্যের সঠিক এইচএস কোড অবশ্যই প্রোফর্মা ইনভয়েসেও উল্লেখ করতে হবে এবং সেই অনুযায়ী এলসিতে উল্লেখ থাকতে হবে। তারপর কোয়ান্টিটি অ্যান্ড ইউনিট, অর্থাৎ কত কোয়ান্টিটি আমি পণ্য ইম্পোর্ট করছি এবং পণ্যের যে কোয়ান্টিটির ইউনিট আসলে কি, আমি কত কেজি পণ্য আমদানি করছি বা কত মেট্রিক টন বা কত টন পণ্য আমি আমদানি করছি, সেটা কিন্তু আমাকে অবশ্যই অ্যাজ পার প্রোফর্মা ইনভয়েস এলসিতেও উল্লেখ থাকতে হবে। স্পেসিফিকেশন অ্যান্ড কোয়ালিটি, কোয়ালিটি, গ্রেড, স্পেসিফিকেশন সঠিক কিনা, খুব বেশি বা অপ্রয়োজনীয় বর্ণনা এড়ানো হয়েছে কিনা, অর্থাৎ যে জিনিসগুলো অ্যাটলিস্ট যে বিবরণগুলো থাকা প্রয়োজন এলসিতে, ঠিক যতটুকু থাকা প্রয়োজন ততটুকুই এলসিতে উল্লেখ করতে হবে। অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কোনো জিনিস এলসিতে উল্লেখ করা যাবে না। এরপর রয়েছে শিপমেন্ট টার্মস, ইনকোটার্মস, অর্থাৎ ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস, যে 11টি ইনকোটার্ম রয়েছে, আমরা ইনকোটার্মগুলো নিয়েও স্টেপ বাই স্টেপ আলোচনা করছি একটা করে। তো সেই অনুযায়ী ইনকোটার্ম সঠিকভাবে উল্লেখ করতে হবে এলসিতে। এফওবি, সিএফআর বা সিআইএফ যেটাই হোক, সঠিকভাবে উল্লেখ থাকতে হবে। এরপর পোর্ট অফ লোডিং, অর্থাৎ কোন পোর্ট থেকে পণ্যটা লোড হবে এটা উল্লেখ থাকতে হবে। পোর্ট অফ ডিসচার্জ, অর্থাৎ পণ্যটি কোন পোর্টে, অর্থাৎ ডেস্টিনেশন পোর্ট কোনটা হবে, কোন পোর্টে পণ্যটি ডিসচার্জ হবে, এটি সঠিকভাবে উল্লেখ করতে হবে। পার্শিয়াল শিপমেন্ট, ট্রান্সশিপমেন্ট, যদি চুক্তি অনুযায়ী সাপ্লায়ারের সঙ্গে ইম্পোর্টারের চুক্তি অনুযায়ী যদি অ্যালাউ থাকে বা নট অ্যালাউ থাকে, সেটাও ট্রান্সশিপমেন্ট এবং পার্শিয়াল শিপমেন্ট উভয়ের ক্ষেত্রে উল্লেখ করতে হবে এলসিতে। এরপর শিপমেন্ট টাইম বা ডেলিভারি টাইম, এলসিতে লেটেস্ট ডেট অফ শিপমেন্ট সঠিকভাবে উল্লেখ করা আছে কিনা আমরা খেয়াল করব। এবং আমাদেরকে অবশ্যই এলসি এক্সপায়ারি ডেটটাও সঠিকভাবে উল্লেখ করতে হবে এলসিতে, অর্থাৎ এক্সপায়ারি ডেটের পূর্বেই আমাদের কিন্তু শিপমেন্ট সম্পন্ন করতে হবে। শিপমেন্ট পিরিয়ড এবং ডেলিভারি শিডিউল, শিপমেন্ট পিরিয়ড বাস্তবসম্মত কিনা এবং ডেলিভারি শিডিউল থাকলে তা স্পষ্টভাবে উল্লেখ আছে কিনা, এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এরপর ডকুমেন্টস রিকোয়ার্ড, শিপিং ডকুমেন্ট, কী কী ডকুমেন্ট লাগবে, ডকুমেন্টগুলো বাস্তবসম্মত এবং সংগ্রহযোগ্য কিনা তা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে আমরা যে শিপিং ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলোর কথা উল্লেখ করব এসিতে, সেগুলো সাপ্লায়ার আমাদেরকে দিতে পারবে কি না এটি অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আমাদের পণ্যের সাথে সম্পর্কিত এক্সট্রা কোনো ডকুমেন্ট, যেমন সার্টিফিকেট অফ অ্যানালাইসিস বা এ ধরনের কোনো ইন্সপেকশন সার্টিফিকেট রয়েছে কি না, এটাও আমাকে এলসিতে উল্লেখ করে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু পরবর্তীতে যখন পণ্যটা কাস্টমসে চলে আসবে, তখন কিন্তু কাস্টমস পণ্যটাকে রিলিজ করতে
কাস্টমস থেকে পণ্যটা রিলিজ করতে গেলে আমাদেরকে বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হবে আমরা যদি সঠিক ডকুমেন্টেশন দেখাতে না পারি কাস্টমসে। যে ডকুমেন্টগুলো আমাদের প্রথমত প্রয়োজন, যে কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিল অফ লেডিং, সার্টিফিকেট অফ অরিজিন, ইন্স্যুরেন্স সার্টিফিকেট, তারপর ইন্সপেকশন সার্টিফিকেট, এনি স্পেশাল ক্যাটাগরি অর্থাৎ ফাইটোস্যানিটারি সার্টিফিকেট। অনেক সময় দেখা যায় যে আমরা বাইরে থেকে বিভিন্ন ধরনের ফার্টিলাইজার, তারপরে কেমিক্যাল, এ ধরনের পণ্য যখন আমদানি করি তো তখন আমাদেরকে সার্টিফিকেট অফ অ্যানালাইসিস, ফাইটোস্যানিটারি সার্টিফিকেট, এই ধরনের সার্টিফিকেটগুলো আমাদেরকে কাস্টমসে শো করতে হয়। তো এই জিনিসগুলো আমরা অবশ্যই একদম ড্রাফট এলসি পাওয়ার সাথে সাথে এই জিনিসগুলো চেক করে নেব সঠিকভাবে। এবং আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডকুমেন্টগুলো বেনিফিশিয়ারি দিতে পারবে কি না এবং আমাদের পণ্যের সঙ্গে কি কি ডকুমেন্ট প্রয়োজন সেগুলো অবশ্যই আমাদেরকে সাপ্লায়ারকে অবহিত করতে হবে। এবং একটা বিষয় গুরুত্বপূর্ণ যে ড্রাফট এলসি পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনি সাপ্লায়ারের সঙ্গে ড্রাফট এলসিটা শেয়ার করবেন। এতে করে হবে কি যে আপনার সঙ্গে যে সেলস কন্ট্রাক্ট হয়েছে এবং সেই অনুযায়ী সাপ্লায়ার আপনাকে পিআই প্রদান করেছে, তো পিআইয়ের চুক্তি অনুযায়ী সাপ্লায়ারের সঙ্গে ইম্পোর্টারের চুক্তি অনুযায়ী সব টার্মস অ্যান্ড কন্ডিশন এলসিতে সঠিক আছে কিনা এই জিনিসগুলো সাপ্লায়ার যখন আপনাকে চেক করে দিবে, কনফার্ম করে দিবে, তখন কিন্তু ড্রাফট এলসি নিয়ে আর কোনো ডাউট থাকে না, তখন আপনি ফাইনাল এলসিতে প্রসেসিংয়ে যেতে পারেন। বিল অফ লেডিং চেক। বিল অফ লেডিংয়ে নোটিফাই পার্টি, কনসাইনি, ফ্রেড টার্ম, অরিজিনাল কপি, কয় কপি সংযুক্ত করবে এই জিনিসগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। নোটিফাই পার্টি সঠিক আছে কিনা, কনসাইনি অর্থাৎ কনসাইনি হচ্ছে এখানে ব্যাংকের নাম উল্লেখ আছে কিনা সঠিকভাবে, অর্থাৎ যেহেতু ব্যাংক দায়িত্ব নিচ্ছে এক্ষেত্রে অবশ্যই কনসাইনিতে ব্যাংকের নাম উল্লেখ করতে হবে। এবং নোটিফাই পার্টি হচ্ছে যার ওয়্যারহাউসে পণ্যটা পৌঁছবে, অর্থাৎ যিনি হচ্ছে পণ্যের আমদানিকারক। ফ্রেড টার্ম, ফ্রেড প্রিপেইড আছে কিনা বা ফ্রেড কালেক্টেড যদি হয়, অর্থাৎ ফ্রেড যদি শিপমেন্টের সময় প্রদান করা হয় তাহলে ফ্রেড প্রিপেইড কথাটা বিল অফ লেডিংয়ে উল্লেখ করতে হবে। এবং অরিজিনাল বিএল কত কপি সংযুক্ত করবে সেই 4 কপি হলে 4 কপির কথা এলসিতে উল্লেখ করতে হবে। পেমেন্ট টার্ম, আচ্ছা পেমেন্ট টার্মে রয়েছে এটা কি সাইড এলসি ছিল নাকি ইউজেন্স এলসি না ডিফার্ড এলসি, ডিফার্ড পেমেন্ট, তারপর অ্যাকসেপ্টেন্স, নেগোসিয়েশন টার্মস, এই জিনিসগুলো স্পষ্টভাবে এলসিতে উল্লেখ থাকতে হবে। সাইড এলসি হলে অবশ্যই সাইড এলসি কথাটা উল্লেখ থাকতে হবে। ইউজেন্স হলে কত দিনের ইউজেন্স এলসি এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ডিফার্ড এলসির ক্ষেত্রেও কতদিন পরে এলসির মূল্য পরিশোধ করা হবে এই জিনিসটাও এলসিতে সুন্দরভাবে উল্লেখ করতে হবে। এক্সপায়ারি অ্যান্ড প্রেজেন্টেশন, অর্থাৎ এলসিতে এক্সপায়ারি ডেট, এক্সপায়ারি প্লেস সঠিকভাবে উল্লেখ করতে হবে, অর্থাৎ এলসিটা কোন জায়গা থেকে এলসি এক্সপায়ার হবে সেই স্থানের নামও সঠিকভাবে উল্লেখ করতে হবে। প্রেজেন্টেশন পিরিয়ড, অর্থাৎ শিপমেন্টের কত দিনের মধ্যে সাপ্লায়ারকে ব্যাংকে ডকুমেন্ট প্রেজেন্ট করতে হবে প্রেজেন্টেশন পিরিয়ডটা উল্লেখ করতে হবে। সাধারণত 21 ডেজের মধ্যে প্রেজেন্টেশন পিরিয়ড থাকে 21 ডেজ, অর্থাৎ 21 ডেজের মধ্যেই সাপ্লায়ারকে ব্যাংকে ডকুমেন্ট প্রেজেন্ট করতে হয়। তো এই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো সঠিকভাবে এলসিতে উল্লেখ করতে হবে। ব্যাংক চার্জেস, অর্থাৎ ইস্যুইং ব্যাংক চার্জেস, অ্যাডভাইজিং ব্যাংক চার্জেস, কনফার্মেশন চার্জেস। অর্থাৎ ইস্যুইং ব্যাংক চার্জ সাধারণত অ্যাপ্লিক্যান্টের অ্যাকাউন্ট থেকে চার্জ করা হয়ে থাকে। আদার্স যে চার্জগুলো রয়েছে এগুলো কিন্তু ইম্পোর্টারকেই বেয়ার করতে হবে অ্যাজ এ রুলস অনুযায়ী। এবং অ্যাডভাইজিং
চার্জ যেটা রয়েছে সেটা কিন্তু এখানে কে বেয়ার করবে? নেগোসিয়েশন চার্জেস, অর্থাৎ অ্যাডভাইজিং চার্জ সাধারণত এলসিতে এরকম উল্লেখ থাকে যে বাইরের দেশের যে চার্জগুলো সেগুলো অবশ্যই বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ নেগোসিয়েশনের মাধ্যমে সাপ্লায়ারের সঙ্গে আলোচনার মাধ্যমে এই জিনিসটা অবশ্যই আগে থেকে স্পষ্ট করে নিতে হবে যে ইম্পোর্টিং কান্ট্রির বাইরে যে চার্জগুলো রয়েছে সেগুলো কে বেয়ার করবে। যদি বলা হয় যে সাপ্লায়ার বেয়ার করবে, এটা অবশ্যই আগে থেকে এলসিতে উল্লেখ করতে হবে। আদারওয়াইজ যদি অন্য কোনো ইস্যু থেকে থাকে সেটা অবশ্যই ইম্পোর্টারকে সাপ্লায়ারের সাথে আলোচনার মাধ্যমে আগে থেকেই ঠিক করে নিতে হবে এবং সেই অনুযায়ী এলসিতে টার্মস অ্যান্ড কন্ডিশন উল্লেখ থাকতে হবে। কনফার্মেশন চার্জ, অর্থাৎ এলসি যদি কনফার্মিং এলসি হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই কনফার্মিং ব্যাংকে একটা নির্দিষ্ট চার্জ প্রদান করতে হয়। তো সেক্ষেত্রে এলসি কনফার্মেশন সাধারণত চেয়ে থাকে হচ্ছে সাপ্লায়ার ইন থেকে এলসি কনফার্মেশন চাওয়া হয়, অর্থাৎ কনফার্মড এলসি কি না। এলসি যদি কনফার্মড এলসি হয় সে ক্লজটাও এলসিতে সঠিকভাবে উল্লেখ করতে হবে। স্পেশাল কন্ডিশন এবং অ্যাডিশনাল ক্লজেস, অর্থাৎ অ্যাভয়েড সফট ক্লজেস, অর্থাৎ কোনো সফট ক্লজ আছে কি না। অ্যাভয়েড ইফ পসিবল, অর্থাৎ যদি সম্ভব হয় এ ধরনের ক্লজগুলো অ্যাভয়েড করে চলা। কনফিউজিং ওয়ার্ড, অর্থাৎ কনফিউজিং ওয়ার্ড যদি থাকে এলসিতে এ ধরনের ওয়ার্ডগুলো অবশ্যই বাদ দিতে হবে, এলসিতে উল্লেখ করা যাবে না। এ ধরনের কোনো ইম্পসিবল কন্ডিশন উল্লেখ করা যাবে না, যেমন ডকুমেন্ট মাস্ট বি ইস্যুড বিফোর শিপমেন্ট বাট ডেট আফটার শিপমেন্ট, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ডকুমেন্ট অবশ্যই শিপমেন্টের আগে ইস্যু করতে হবে, কিন্তু ডেট আফটার শিপমেন্ট, অর্থাৎ শিপমেন্টের পরে ডেট উল্লেখ করতে হবে। তো এ ধরনের অসম্ভব কোনো ক্লজ এলসিতে উল্লেখ করা যাবে না। এমন কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন এলসিতে উল্লেখ করা যাবে না যেটা সাপ্লায়ার বা ইম্পোর্টার কারো পক্ষেই ফুলফিল করা সম্ভব নয় এবং পরবর্তীতে শিপমেন্টে কোনো জটিলতা বা পেমেন্ট প্রসেসিংয়ে কোনো জটিলতা তৈরি হয়, এ ধরনের কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন এলসিতে সবসময় অ্যাভয়েড করে চলতে হবে। কমপ্লায়েন্স চেক, অর্থাৎ কমপ্লায়েন্স অনুযায়ী কিছু চেকিং আমাদেরকে অবশ্যই ড্রাফট এলসিতে ভালো মতো দেখতে হবে। সেটা হচ্ছে ম্যাচ উইথ প্রোফর্মা ইনভয়েস, অর্থাৎ প্রোফর্মা ইনভয়েসের সঙ্গে সব কিছু মিল আছে কিনা। কন্ট্রাক্ট কমপ্লায়েন্স, অর্থাৎ সেলস অ্যাগ্রিমেন্ট অনুযায়ী, অর্থাৎ সাপ্লায়ারের সঙ্গে ইম্পোর্টারের যে সেলস অ্যাগ্রিমেন্ট হয়েছে সে অনুযায়ী সকল টার্মস অ্যান্ড কন্ডিশন সঠিক আছে কিনা সেটাও আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং বাংলাদেশে ইম্পোর্ট পলিসি এবং এক্সচেঞ্জ কন্ট্রোল কমপ্লায়েন্ট অনুযায়ী টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক আছে কিনা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ইম্পোর্টের ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে চেকিং করতে হবে। অর্থাৎ ফাইনাল অ্যাডভাইস, অলওয়েজ সেন্ড ড্রাফট এলসি টু বেনিফিশিয়ারি ফর রিটেন কনফার্মেশন বিফোর ফাইনাল ইস্যু, অর্থাৎ সবসময় ড্রাফট এলসি অবশ্যই এক্সপোর্টার বা বেনিফিশিয়ারিকে শেয়ার করতে হবে এবং তার কাছ থেকে একটা লিখিত কনফার্মেশন নেওয়া উচিত এবং নেওয়া আমি মনে করি বাধ্যতামূলক। সাপ্লায়ারের কাছ থেকে একটা রিটেন কনফার্মেশন নেওয়া বাধ্যতামূলক অবশ্যই ফাইনাল এলসি ইস্যু করার পূর্বে। তো আমার মনে হয় আজকের আলোচনা থেকে একটা ড্রাফট এলসি কিভাবে আমরা চেক করব সে বিষয়গুলো আমরা পরিষ্কার হতে পেরেছি এবং সর্বোপরি আমরা যে কাজটা করব যে সব টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো নিজে ভালোভাবে চেক করার পর অবশ্যই আমরা ড্রাফট এলসিটা সাপ্লায়ারকে শেয়ার করব এবং সাপ্লায়ারের কাছ থেকে একটা রিটেন কনফার্মেশন নেব যে না আমার এলসির টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমাদের চুক্তি অনুযায়ী সব কিছু ঠিক আছে, এখন আমরা ফাইনাল এলসি ইস্যু করতে পারি। এ ধরনের একটা কনফার্মেশন পাওয়ার পর আমরা ফাইনাল এলসি ইস্যু করব। তো আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।